অধ্যায় 6। পথে ইন নদী ও ব্রাউন নদী সেতুগুলি ধ্বংস করে দিয়ে কুতুজক ভিয়েনার দিকে পশ্চাৎসরণ করল। 23 অক্টোবর রুশ বাহিনী এনস নদী পার হচ্ছে। দুপুরবেলা রাশিয়ার মালবাহী ট্রেন, কামান, বন্দুক ও সেনাদলগুলি সেতুর দুই দিকে বরাবর সার বেঁধে এনস শহরের ভেতর দিয়ে এগিয়ে চলছে। হেমন্তকালের বর্ষণসিক্ত গরম দিন। পাহাড়ের উপর সজ্জিত রুশ কামানগুলি সেতুটাকে পাহারা দিচ্ছে। সেই পাহাড়ের সামনেকার বিস্তীর্ণ প্রান্তর কখনো তির্যক বৃষ্টিধারার স্বচ্ছ আবরণ ঢেকে যাচ্ছে, আবার কখনো পর মুহূর্তেই তার উপর রোদ ছড়িয়ে পড়ছে। বহু দূরবর্তী জিনিসগুলিও নতুন বার্নিশ করা দ্রব্যের মতো পরিষ্কার ঝকঝক করতে দেখা যাচ্ছে। আরও নিচে ছোট শহরটি লাল ছাদওয়ালা সাদা বাড়ি ঘর, গির্জা ও সেতুটা দেখা যাচ্ছে। সেতুর দুই পাশে রুশ সৈন্যরা সার বেঁধে চলছে। দানিউব নদীর বাঁকে অনেক জাহাজ, একটি দ্বীপ এবং এনস ও দানিউব নদীর সঙ্গম থেকে প্রবাহিত জলধারায় বেষ্টিত পার্ক সমেত একটি দুর্গও চোখে পড়ছে। আরও দেখা যাচ্ছে সবুজ তরু শীর্ষ ও নীলাভ গিরিবর্তের রহস্যময় পশ্চাৎপটে পাইন অরণ্যে ঢাকা দানিউব নদীর বাম পার্শ্বস্থ পর্বতমালা। জনহীন পাইন অরণ্যের ওপারে একটা মঠের চূড়াগুলি চোখে পড়ছে, আর এনস নদীর ওপারে বহু দূর থেকে ভেসে আসছে শত্রুপক্ষের অশ্বক্ষুরধ্বনি। পাহাড়ের একেবারে প্রান্তে কামান শ্রেণীর মাঝখানে পশ্চাৎত্যে রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত সেনাপতি একজন স্টাফ অফিসারকে সঙ্গে নিয়ে ফিল্ড গ্লাসের সাহায্যে গ্রামাঞ্চলটাকে খুঁটিয়ে দেখছে। প্রধান সেনাপতি ও রক্ষী বাহিনীতেই নেজভেস্কিজকে পাঠিয়েছে। একটু পিছনে সেও বসে আছে একটা কামানবাহী গাড়ির পিছন দিকে। তার সঙ্গে জৈন কসাক একটি ঝোলা ও ফ্লাক্স তার হাতে তুলে দিয়েছে, আর নেজভেস্কি কয়েকজন অফিসারকে পিঠে ও আসল ডোপেল কুমেল খাওয়াচ্ছে। অফিসাররা মনের শোকে তাকে ঘিরে আছে। কেউ হাঁটু ভেঙে বসেছে, কেউ বা তুর্কি কায়দায় ভিজে ঘাসের উপরেই বসে পড়েছে। অফিসাররা মনের শোকে তাকে ঘিরে আছে, কেউ হাঁটু ভেঙে বসেছে, কেউ বা তুর্কি কায়দায় ভিজে ঘাসের উপরেই বসে পড়েছে। নেজভেস্কি বলেছে, যদি সত্যি অস্ট্রিয়া যে রাজা এই দুর্গটা বানিয়েছিল সে লোকটা বোকা ছিল না। চমৎকার জায়গাটা। আরে মশাইরা, আপনারা খাচ্ছেন না কেন? এরকম একজন মর্যাদা সম্পন্ন স্টাফ অফিসারের সঙ্গে কথা বলতে পারায় খুশি হয়ে একজন অফিসার বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ প্রিন্স। জায়গাটা ভারী মনোরম। পার্কটার পাশ দিয়ে আসতে আসতে আমরা দুটো হরিণ দেখতে পেয়েছি, আর বাড়িটা কি চমৎকার। আরেকজন অফিসারের আরও একটা পিঠে খাবার যথেষ্ট ইচ্ছা থাকলেও লজ্জায় সে বলতে না পেরে আপাতত গ্রামাঞ্চলের সৌন্দর্য দেখার ভান করে বলল, দেখুন দেখুন প্রিন্স, আমাদের পদাতিক সৈন্যরা এর মধ্যেই সেখানে পৌঁছে গেছে। ওই দেখুন, গ্রামের পিছনকার ওই মাঠটায় তাদের 3 জন কি যেন টেনে নিয়ে যাচ্ছে। ওরা দুর্গে ঢুকবে। তা তো ঢুকবেই, নেজভেস্কি বলল। তারপর সুন্দর মুখের ভেজের ঠোঁট দিয়ে একটা পিঠে চাটতে চাটতে সে আরও বলল, কিন্তু আমার ইচ্ছা করছে লুকিয়ে ওই হোথায় চলে যেতে। হেসে উঠে সে একটা চূড়াওয়ালা সন্ন্যাসীদের মঠ দেখালো। তার চোখ দুটো কুঁচকে চকচক করতে লাগলো। তাহলে ভারী মজা হতো মশাইরা। অফিসাররা হেসে উঠল। সন্ন্যাসীদের একটু নাচানো যেত আর কি। শুনেছি ওদের মধ্যে কয়েকটি ইতালীয় মেয়েও আছে। সত্যি বলছি, এর জন্য জীবনের 5টা বছর যদি দিয়ে দিতে হয়, আমি রাজি আছি। একজন সাহসী অফিসার হেসে বলল, ওদেরও তো খুব একঘেয়ে লাগছে। ইতিমধ্যে সামনে দাঁড়ানো স্টাফ অফিসারটি সেনাপতিকে কি যেন দেখাতে সে ফিল্ড গ্লাসটা চোখে লাগালো। সেনাপতি ফিল্ড গ্লাসটা নামিয়ে কাঁধ ঝাঁকুনি দিয়ে রেগে বলে উঠল, হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। ঠিক চৌমাথার কাছে ওদের উপর গুলি ছোড়া হবে।
ওরা ওখানে অকারণে সময় নষ্ট করছে কেন? অপরদিকে এখন খালি চোখেই শত্রুপক্ষকে দেখা যাচ্ছে। তাদের কামান শ্রেণীর উপর থেকে একটা দুধ সাদা মেঘ উঠে এলো। পরক্ষণে অনেক দূর থেকে একটা গোলার আওয়াজ ভেসে এলো, আর আমাদের সৈন্যরা চৌমাথার দিকে ছুটতে লাগলো। নেসবিৎস্কি হাসতে হাসতে সেনাপতির দিকে তাকিয়ে এগিয়ে গেল, বলল, ইউর এক্সেলেন্সি, কি একটা জলযোগ করতে ইচ্ছা করেন? তার প্রশ্নের জবাব না দিয়ে সেনাপতি বলল, যত সব বাজে ব্যাপার, আমাদের সৈন্যরা অকারণে সময় নষ্ট করছে। আমি কি ঘোড়া ছুটিয়ে যাব, ইউর এক্সেলেন্সি? নেসবিৎস্কি শুধালো। দয়া করে তাই যাও, সেনাপতি জবাব দিল। তারপর ইতিমধ্যেই যে হুকুম বিস্তারিতভাবে জারি করা হয়েছে সেটারই পুনরাবৃত্তি করল। আর হুজারদের বলে দাও, তারা যেন সকলের শেষে নদী পার হয়ে এবং আমার হুকুম মতো সেতুটা উড়িয়ে দেয়। আর সেতুর উপর যেসব দাহ্য পদার্থ আছে সেগুলো অবশ্যই একবার পরীক্ষা করে দেখতে হবে। খুব ভালো কথা, নেসবিৎস্কি জবাব দিল। তার সেই ঘোড়া সমেত কসাককে ডাকল, ঝোলা ও ফ্লাস্কটা নামিয়ে নিতে বলল এবং এক লাফে ভারী শরীরটা নিয়ে জিনের উপর চেপে বসল। এই কথা তাদের বলে সে পাহাড়ে ঘোরানোর পথে ঘোড়া ছুটিয়ে দিল। গোলন্দাজ অফিসারের দিকে ফিরে সেনাপতি বলল, এবার দেখা যাক ক্যাপ্টেন, জল কত দূর গড়ায়, চেষ্টা তো করুন, সময় কাটাতে একটু মজা তো করা যাবে। অফিসার হুকুম দিল, আর যার যার কামানের কাছে চলে যাও। মুহূর্তের মধ্যে সৈন্যরা ক্যাম্প ফায়ার ছেড়ে খুশি মনে ছুটে গিয়ে কামানে বারুদ ঠাসতে লাগলো। 1 নম্বর হুকুম এলো। 1 নম্বর লাফ দিয়ে এক পাশ সরে গেল। কান ফাটানো ধাতব শব্দে কামানটা গর্জে উঠল, আর একটা গোলা সশব্দে আমাদের নিচেকার সৈন্যদের মাথার উপরে দিয়ে ছুটে গিয়ে শত্রুর অনেক আগেই মাটিতে ছিটকে পড়ল। কোথায় পড়ল সেটা বোঝা গেল শুধু একটা কিছু ধোঁয়া উঠতে দেখে। সে শব্দ শুনে অফিসার ও সৈন্যদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সকলে উঠে দাঁড়িয়ে নিচে আমাদের সৈন্যদের চলাচল এবং অনেক দূরে আগন শত্রুপক্ষের গতিবিধি লক্ষ্য করতে লাগলো। ঠিক সেই সময় সূর্যটা মেঘের আড়াল থেকে পুরোপুরি বেরিয়ে এলো। একটি মাত্র গোলার স্পষ্ট আওয়াজ আর উজ্জ্বল রোদের প্রসন্নতা মিলেমিশে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করলো। অধ্যায় 7। ইতিমধ্যে শত্রুপক্ষের দুটি গোলা সেতু পার হয়ে ছুটে এসে সশব্দে ফেটে পড়েছে। প্রিন্স নেসভিৎস্কি সেতুর মাঝামাঝি ঘোড়া থেকে নেমে রোলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুটি ঘোড়া রাশ ধরে যে কসাকটি তার কয়েক পা পিছনে দাঁড়িয়ে ছিল তার দিকে পিছনে ফিরে তাকিয়ে সে হাসতে লাগলো। প্রিন্স নেসভিৎস্কি যতবার এগিয়ে গিয়ে চেষ্টা করেছে ততবারে সৈনিকরা ও তাদের গাড়িগুলো তাকে ঠেলে রেলিংয়ের গায়ে চেপে ধরেছে। ফলে তার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসা ছাড়া আর কিছু করবার ছিল না। পদাতিক সৈন্যরা কসাকটির গাড়ির চাকা ও তার ঘোড়া দুটির উপর একেবারে চেপে এসে পড়েছে। ওদিক থেকে মালগাড়ি সহ একটি রক্ষী সৈনিক তাদের ঠেলে এগিয়ে আসতে চেষ্টা করছে দেখে কসাকটি বলে উঠল, তুমি কেমন লোক হে বাপু, এক মুহূর্ত অপেক্ষা করতে পারলে না? তুমি কি দেখতে পাচ্ছ না যে সেনাপতি এগিয়ে যেতে চাইছেন? রক্ষী সৈনিকটি কিন্তু সেনাপতি কথাটা গ্রাহ্যই করল না। যেসব সৈন্য তার পথ আটকে দিয়েছিল তাদের লক্ষ্য করে চেঁচিয়ে বলল, হাই বাপুরা, বাদিকে চেপে চলো, একটু থামো। কিন্তু সৈন্যরা এমনভাবে কাঁধে কাঁধ হয়ে জমে গেছে যে তাদের বেয়নেটগুলো একটার সঙ্গে আরেকটা আটকে গেছে। কাজেই তাদের একটিমাত্র ঘন পদার্থের মতো সেতুর উপর দিয়ে এগোতে লাগলো। রেলিং এর উপর দিয়ে নিচে তাকিয়ে প্রিন্স নেসভিৎস্কি দেখল অ্যানস নদীর ছোট ঢেউগুলি কুলকুল শব্দে সেতুর স্তম্ভগুলি চারপাশে পাক খেতে খেতে একে অন্যকে ধাওয়া করে ছুটে চলেছে। সেতুর উপরে তাকিয়ে দেখতে পেলে সৈন্যদের এক জীবন্ত স্রোত, কাঁধের পট্টি, শাঁখপিটের বোঁচকা, বেয়নেট, লম্বা বন্দুক এবং
সাঁকোর নিচে চওড়া চোয়াল বসে যাওয়া গাল, ক্লান্ত অবসন্ন ভাব, সেতুর কর্দমাক্ত পিচ্ছিল কাঠের উপর দিয়ে পাগুলো এগিয়ে চলছে। মাঝে মাঝে সেই একঘেয়ে শূন্যপ্রবাহের ফাঁকে ফাঁকে এনস নদীর ঢেউগুলির বুকে ছুটে চলা সাদা সাদা ফেনার মতো একজন অফিসার আলখাল্লায় শরীর ঢেকে সৈন্যদের চাইতে ভিন্ন ধরনের মুখ দেখিয়ে পথ করে এগিয়ে যাচ্ছে। কখনো বা নদীর বুকে পা খাওয়া এক টুকরো কাঠের মতো কোনো হুজার বা আর্দালি বা নাগরিক পায়ে হেঁটে সেই পদাতিক সৈন্যদের স্রোতে ভেসে চলছে। আবার কখনো বা নদীর বুকে ভেসে চলা প্রকাণ্ড কাঠের গুঁড়ির মতো অফিসারদের অথবা সৈন্যদের মালপত্রের আখণ্ড বোঝাই হয়ে চামড়ায় ঢাকা একটা মালগাড়ি সেতুর উপর দিয়ে এগিয়ে চলছে। কসাকটি হতাশ হয়ে বলল, যেন একটা বাঁধ ভেঙেছে। এমন আর কত আসবে হে তোমরা? ছেঁড়া কোট পরা একটি রসিক সৈনিক চোখ টিপে জবাব দিল, একজন কম 10 লাখ হে। বলতে বলতে চলে গেল। তার পিছন পিছন এলো একটি বুড়ো বিষণ্ণ মুখে। সে তার পাশের সৈন্যকে বলল, ওরা যদি এখন সেতুর উপর গুলি ছুড়তে শুরু করে তাহলে তোমরা গা চুলকানোও ভুলিয়ে যাবে। সে চলে গেল। গাড়ির উপর বসে আরেকজন এলো। কি মুশকিল, আমার পায়ে পটিটা কোথায় গেল? বলতে বলতে একটি আর্দালি গাড়ির পিছনে ছুটতে লাগলো। সে গাড়ি নিয়ে চলে গেল। এলো একদল ফুর্তিবাজ সৈন্য। তারা এতক্ষণ মদ খাচ্ছিল। গ্রেট কোটটাকে ভালো করে খুঁজে নিয়ে একটি সৈন্য জোরে জোরে হাত নেড়ে খুশির সুরে বলল। তারপর ঝুঁঝলে বুড়ো বন্দুকের কুদু দিয়ে ওরা ঝাড়লো একখানা তার দাঁতের উপর। আর একজন হো হো করে হেসে বলল, হ্যাঁ, শুয়োরের মাংসটা ভালোই ছিল। তারাও চলে গেল। কিন্তু নেসভিটস্কি বুঝতেই পারল না কার দাঁত গেল আর কার সঙ্গে শুয়োরের মাংসই বা সম্পর্ক কি। বা কিরকম জোর চালাচ্ছে! একটা গোলা ছুড়লেই ভাব সরে মরে যাবে। জৈনক সার্জেন্ট রেগে গিয়ে ঘৃণার সুরে বলল। মস্ত বড় হাওয়ালা একটি তরুণ সৈনিক অনবরত হাসতে হাসতে বলল, আরে বাবা, ওটা এখন আমার পাশ দিয়ে উড়ে গেল। মানে আমি গোলাটার কথাই বলছি। তখন আমার মনে হলো যে আমি ভয়েই মরে যাব। সত্যি বলছি, কি ভীষণ ভয় না পেয়েছিলাম। সে এমনভাবে কথাগুলি বলল যেন ভয় পাওয়াটাও একটা বাহাদুরির ব্যাপার। সেও চলে গেল। তারপর এলো এমন একটা গাড়ি যেটা অন্য গাড়িগুলো থেকে আলাদা। জৈনক জার্মান একটা জার্মান গাড়িকে একজোড়া ঘোড়ায় টেনে নিয়ে চলছে। তাতে যত রাজ্যের গৃহস্থলের জিনিসপত্র বোঝাই পালকের বিছানার উপর বসে আছে স্তন্যপায়ী শিশু, কোলে একটি স্ত্রীলোক, একটি বুড়ি ও একটি স্বাস্থ্যবতী লালগাল জার্মান মেয়ে। বোঝাই যায় এই পলাতকরা বিশেষ অনুমতি নিয়ে চলেছে। সৈন্যদের সবগুলো চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। গাড়িটা পায়ে হাঁটার তালে তালে এগিয়ে চলছে। দুটি অল্পবয়স্ককে ঘিরে সৈন্যদের মুখে নানা রকম মন্তব্যের খই ফুটতে লাগলো। সকলের মুখে এক ধরনের হাসি, তাদের অশোভন চিন্তারই প্রকাশ। দেখো দেখো, জার্মান চাটনিও কেমন পথ চলছে হে। জার্মানটিকে লক্ষ্য করে একজন বলল, কুমারীটিকে আমার কাছে বেচে দাও হে। লোকটি রাগ করলো, আবার ভয় পেল। চোখ নিচু করে সে সাধ্যমতো পা চালাতে লাগলো। দেখো মেয়েটা কেমন সেজেছে। আহারে শয়তান, এই ফেত্তব তোমাকে ওদের সঙ্গে চালান করা দরকার। আরে শ্যাঙাং, এমন আমি কত দেখেছি। তোমরা কোথায় চলেছ? একজন পদাতিক অফিসার জিজ্ঞেস করল। সেও এতক্ষণ আপেল খেতে খেতে মুচকি হেসে সুন্দরী মেয়েটিকেই দেখছিল। মেয়েটিকে একটা আপেল দিয়ে বলল, ইচ্ছা করলে এটা নাও। মেয়েটি হেসে আপেলটা নিল। সেতুর উপরকার অন্য সকলের মতোই নেসবেটস্কিও এতক্ষণ এই স্ত্রীলোকের উপর থেকে একবারও চোখ ফেরায়নি। তারা চলে গেলে এবং সেই একই সৈন্য স্রোত বয়ে চলল। তাদের মুখে সেই একই ধরনের কথাবার্তা। শেষ পর্যন্ত সকলেই থেমে গেল, যেমন প্রায়ই হয়। সেতুর শেষ প্রান্তে কোনো মালগাড়ির ঘোড়াগুলো চঞ্চল হয়ে উঠছে, আর সকলেই থেমে যেতে হয়। সৈন্যরা বলে উঠল, এরা সব থামলো কেন? এরকম তো হুকুম ছিল না। তুমি কোন দিকে এগুচ্ছ? তোমার মাথা শয়তান চাপুক। একটু অপেক্ষা করতে পারে না? ওরা যদি সেতুটাকে উড়িয়ে দেয় তো বুঝবে মজা। দেখো দেখো, একজন অফিসারও জ্যামজমাট হয়ে আছে।
নানাজনে নানা কথা বলতে লাগলো। সকলেই চাপ দিয়ে এগোতে চেষ্টা করছে সেতু থেকে বের হবার মুখটার দিকে। সেতুর নিচে অ্যানোস নদীর দিকে তাকিয়ে নেসবিৎস্কি হঠাৎ একটা নতুন ধরনের শব্দ শুনতে পেল। একটা কি যেন দ্রুত এগিয়ে আসছে, বেশ বড়সড় একটা কিছু জল ছিটিয়ে এগিয়ে আসছে। সেদিকে তাকিয়ে একটি সৈনিক বলল, দেখো ওটা কোথায় যাচ্ছে। আর একজন অস্বস্তির সঙ্গে বলল, আমাদের আরও তাড়াতাড়ি চলতে উৎসাহ দিচ্ছে। ভিড় আবার এগিয়ে চলল। নেসভিৎস্কি বুঝতে পারল ওটা একটা কামানের গোলা। সে হাঁক দিল, হেই হেই কাক, আমার ঘোড়া, এই এবার তোমরা সব পথ ছাড়ো। অনেক কষ্টে ঘোড়ার কাছে পৌঁছে অনবরত চিৎকার করতে সে এগিয়ে চলল। সৈনিকরা জড়সড় হয়ে নিজেরা চেপে তাকে পথ করে দিল, কিন্তু পরক্ষণেই তারা আবার তার পা দুটোকে পর্যন্ত চেপে ধরল। যারা তার কাছে ছিল তাদেরও দোষ দেওয়া চলে না, কারণ পিছন থেকে তাদের উপরে প্রচণ্ড চাপ পড়েছে। নেসভিৎস্কি, এই হাঁদারাম! পেছন থেকে একটা কর্কশ গলা ভেসে এলো। নেসভিৎস্কি চারদিক তাকালো। চলন্ত পদাতিক বাহিনীর ওপারে প্রায় 15 পা দূরে ভাস্কা দেনিসভিসকে দেখতে পেল। এলোমেলো লাল চেহারা, টুপিটা কালো, মাথার পিছন দিকে পড়া, আলখাল্লাটা কাঁধের উপরে ঝুলছে। এই শয়তানগুলোকে, এই পিশাচগুলোকে বলো আমার পথ ছেড়ে দিক। রাগে এই শয়তানগুলোকে গড়গড় করে দেনিসিভ চেঁচিয়ে বলল। তার কয়লা কালো চোখের রক্ত লাল সাদা অংশটা ঝিকমিক করে ঘুরছে। মুখের মতোই লাল। খোলা হাতে সে কোষবদ্ধ তলোয়ারটাকে অনবরত ঘোরাচ্ছে। নেসভিৎস্কি খুশি হয়ে জবাব দিল, আরে ভাস্কা, হলো কি তোমার? আরে সৈন্যদল এগোতে পারছে না। ভাস্কার দেনিসভ চেঁচিয়ে বলল। সাদা দাঁতগুলি হিংস্রভাবে বেরিয়ে পড়েছে। কালো আরবি ঘোড়াটার গায়ে বারবার পায়ের কাঁটা দিয়ে ঠুকছে, আর ঘোড়াটাও নাক ডাকিয়ে সাদা ফেনা ছুটিয়ে এমনভাবে খুর দিয়ে সেতুর কাঠের উপর পা ঠুকছে যেন অশ্বারোহী আপত্তি না করে জানালে সে রেলিংয়ের উপর দিয়ে ঝাঁপ দিতেও রাজি। এবার সত্যি সত্যি খাপ থেকে তলোয়ার খুলে ঘোরাতে ঘোরাতে সে চেঁচিয়ে উঠল, এসব কি? যত সব ভেড়ার দল, একেবারে ভেড়া! ভাগ হিয়াসে আমাদের যেতে দে। এই গাড়িওয়ালা শয়তান, গাড়ি থামা, নইলে দেব তলোয়ারের এক কোপ। ভয়ার্ত মুখে একে অন্যের উপর হুমড়ি খেয়ে পড়ে জনতা পথ করে দিল। দেনিসভ নেসভিৎস্কির কাছে এলো। ঘোড়া নিয়ে কাছে এলো নেসভিৎস্কি বলল, কি ব্যাপার, এখনো মাল পেটে পড়েনি? ভাস্কা জবাব দিল, এক পাত্র মুখে দেবার সময় পায়নি। সারাদিন রেজিমেন্টকে নিয়ে টানা হিচড়া করছে। ওরা যদি যুদ্ধই চায় তো যুদ্ধ হোক, কিন্তু এসব কি হচ্ছে শয়তানি জানে। দেনিসভের নতুন আলখাল্লা আর নিজের কাপড় দেখে নেসভিৎস্কি বলল, তোমাকে যে একেবারে ফুল বাবুটি দেখাচ্ছে। দেনিসিভ হাসল। তলোয়ারের হাতলের নিচ থেকে একটা রুমাল বের করে নেসভিৎস্কির কাছে নাকে ধরল। রুমালটা গন্ধে ভুরভুর করছে। বুঝতেই তো পারছ, যুদ্ধে চলেছি, দাড়ি কামিয়েছি, দাঁত বুরুশ করেছি, গায়ে গন্ধ ঢেলেছি। একে নেসভিৎস্কির দশাসই চেহারা ও তার পিছনে কাক অনুচর, আর তার উপর দেনিসভের তলোয়ার ঘুরানো ও অবিশ্রাম চিৎকার, এসব দেখে শুনে ভিড়ের লোকজনরা এতই হকচকিয়ে গেল যে তারা দুজন ভিড়ের ভিতর দিয়ে পথ করে সেতুর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেল এবং পদাতিক বাহিনীকে থামিয়ে দিল। সেতুর পাশেই কর্নেলকে দেখতে পেয়ে নেসভিৎস্কি হুকুম নামটা তার হাতে ধরিয়ে দিয়ে ঘোড়া ছুটিয়ে ফিরে গেল। পথ পরিষ্কার করে নামিয়ে দেনিসভ সেতুর প্রায় শেষ প্রান্তে গিয়ে থামল। ঘোড়ার রাশটা হাতে ধরে সে দাঁড়িয়ে দেখতে লাগলো তার অধীনস্থ সেনাদলটি ক্রমেই এগিয়ে আসছে। সেতুর কাঠের উপর অনেকগুলি ঘোড়া খুরের শব্দ শোনা গেল। সামনের অফিসাররা ও তাদের পিছনে 4 জন করে সৈন্য পাশাপাশি দাঁড়িয়ে সেনাদল তার দিকে এগিয়ে আসতে লাগলো। যে পদাতিক বাহিনীকে থামিয়ে দেওয়া হয়েছিল তারা সেতুর কাছে কাদার মধ্যে দাঁড়িয়ে বিদ্বেষ, বিরক্তি ও ঠাট্টার মনোভাব নিয়ে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলা পরিষ্কার পরিচ্ছন্ন হুজুরদের দিকে তাকিয়ে রইল। বিভিন্ন বিভাগের সৈন্যরা সাধারণত
এই রকম মনোভাব নিয়ে পরস্পরকে দেখে থাকে। একজন বলল, ফুলবাবুর দল যেন মেলা দেখতে চলেছে। কোন কাজে লাগবে ওরা? সবই তো কেবল দর্শনধারী। আরেকজন বলল, ঘোড়ার খুর থেকে কয়েকটি পদাতিকের গায়ে কাদা ছিটকে দিয়ে একজন হুজার ঠাট্টা করে বলল, এই পদাতিক ধুলো উড়িও না। হাতের আস্তিন দিয়ে মুখের কাদা মুছতে মুছতে একজন পদাতিক সৈন্য বলল, কাঁধে বোঁচকা চাপিয়ে তোমাকে দুদিনের মার্চে পাঠাতে বড় ইচ্ছা করে। বাহারের পোশাকের তাহলে 12টা বেজে যেত। মৌজো করে এমনভাবে বসে আছো যে পক্ষে কি মানুষ তা বোঝাবার। পিঠের বোঝা চাপ নুইয়ে পড়া একটি ছোটখাটো সৈন্যকে লক্ষ্য করে কর্পোরাল বলল, আরে জিকিন, ওদের তো উচিত তোমাকে ঘোড়ার পিঠে বসিয়ে নেওয়া। একজন হুজার চেঁচিয়ে বলল, 2 পায়ের ফাঁকে একটা লাফি ভরে নাও, তাহলে তো ঘোড়া পড়ে যাবে। অধ্যায় 8। পদাতিক বাহিনীর শেষ সৈনিকটি পর্যন্ত গায়ে গায়ে লেগে যেন একটা ফানেলের ভিতর দিয়ে ঢুকছে এমনি ঘন হয়ে সেতুটা পার হয়ে গেল। অবশেষে মালগাড়িগুলো পার হয়ে গেল, হইচই কমে এলো, শেষ সেনাদলটিও সেতুর উপর উঠে এলো। শুধু দেনিসভের শেষ হুজার দলটি শত্রুপক্ষের মোকাবেলা করবার জন্য সেতুর এপার থেকে গেল। অপর তীরের পাহাড়ের উপর থেকে শত্রুপক্ষকে দেখা যাচ্ছে বটে, কিন্তু সেতুর উপর থেকে এখনও তাদের দেখা যাচ্ছে না, কারণ যে উপত্যকার ভেতরে দিয়ে নদীটা বয়ে চলেছে মাত্র আধ মাইল দূরে থেকেই তার বুকে অনেকগুলি ডিবি গড়ে উঠে দিগন্ত রেখাটা গড়ে উঠেছে। পাহাড়ের নিচে যে পতিত জমিটা রয়েছে তাতে আমাদেরই কয়েক দল কসাক স্কাউট চলাফেরা করছে। হঠাৎ উঁচু জমির মাথায় কামান, বন্দুক ও নীল ইউনিফর্ম পরা সৈন্যদের দেখা গেল। একদল কসাক স্কাউট জোর কদমে ঘোড়া ছুটিয়ে নিচে নেমে গেল। দেনিসভের সেনাদলের সব অফিসার ও সৈন্যরা অন্য বিষয়ে কথা বলতে ও অন্য দিকে তাকাতে চেষ্টা করলেও তারা শুধু পাহাড়ের উপরকার কথাই চিন্তা করতে লাগলো এবং দিগন্তরেখা বারবার যে দৃশ্য ফুটে উঠেছে সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখল, কারণ তারা জানে যে ওরা শত্রু সৈন্য। দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। উজ্জ্বল সূর্য ক্রমে দানিউব নদী ও চতুর্দিকে কালো পাহাড়ের বুকে নেমে যাচ্ছে। একদিকে সেনাদল, অন্যদিকে শত্রুপক্ষ। এই দুইয়ের মাঝখানটা প্রায় ফাঁকা। দুইয়ের মাঝখানে মাত্র 7 গজের মতো ফাঁকা জায়গার ব্যবধান। শত্রুপক্ষ গোলাবর্ষণ থামিয়ে দিয়েছে, তাই দুই বিরোধী সৈন্যদলের মধ্যবর্তী কঠোর ভয়াল ও অগম্য ও স্পর্শাতীত রেখাটি যেন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। জীবন ও মৃত্যু মধ্যবর্তী সীমান্ত স্বরূপ এই রেখাটি অতিক্রম করে এক পা বাড়ালেই অনিশ্চয়তা, যন্ত্রণা ও মৃত্যুর রাজত্ব। কি আছে ওখানে? কে আছে ওখানে? সূর্যের আলোয় আলোকিত ওই প্রান্তর, ওই গাছ, ওই ছাদের ওপারে? কেউ তা জানে না, কিন্তু সকলেই জানতে চায়। মনে ভয়, তবু ওই সীমারেখা তুমি পার হতেই চাও, কারণ মৃত্যুর ওপারে কি আছে তা যেমন একদিন তোমাকে অনিবার্যভাবে জানতেই হবে, ঠিক তেমনি তুমি এটাও জানো যে আগে হোক পরে হোক ওই সীমারেখা তোমাকে পার হতেই হবে। তার ওপারে কি আছে তাও জানতেই হবে। তবু তুমি শক্তিমান, স্বাস্থ্যবান, ফুর্তিবাজ, উত্তেজনাপ্রবণ, আর তোমার চারপাশেও রয়েছে তেমনি সব মানুষের দল। সুতরাং শত্রুপক্ষকে দেখতে পেলেই মনে ভাবনা জাগে, অনুভূতি জাগে, আর সেই অনুভূতি সেই মুহূর্তের সব কিছুকে একটা নতুন আকর্ষণ ও তীব্রতায় ভরে দেয়। শত্রুপক্ষ যে উঁচু জায়গাটায় রয়েছে সেখান থেকে কামানের ধোঁয়া উঠল, আর একটা গোলা শো করে হুজার বাহিনীর মাথার উপর দিয়ে উড়ে গেল। যে অফিসাররা এক জায়গায় দাঁড়িয়েছিল তারা ঘোড়া ছুটিয়ে যার যার জায়গায় চলে গেল। হুজাররা সতর্কতার সঙ্গে ঘোড়াগুলিকে যথাস্থানে সাজাতে লাগলো। গোটা স্কোয়াড্রন যেন থমথম করছে। সকলেই তাকিয়ে আছে সামনে শত্রুপক্ষের দিকে, আর স্কোয়াড্রন কমান্ডোর দিকে কখনো হুকুম আসবে তারই প্রতীক্ষায়। দ্বিতীয় ও তৃতীয় গোলাও পাশ দিয়ে উড়ে গেল।
লক্ষ্য অবশ্যই হুজাররা, কিন্তু গোলাগুলি দ্রুত সশব্দ গতিতে অশ্বারোহী সৈনিকদের মাথার উপর দিয়ে দূরে কোথাও গিয়ে পড়ল। হুজাররা পিছন ফিরে তাকালো না, কিন্তু যেমন প্রতিটি গোলার শব্দের সঙ্গে তেমনি প্রতিটি হুকুমের সঙ্গে গোটা স্কোয়াড্রনের প্রতিটি মানুষ রুদ্ধশ্বাসে একবার পাদানিতে দাঁড়িয়েই আবার বসে পড়ল। পরস্পরের মুখের ভাব লক্ষ্য করবার কৌতূহলে প্রতিটি সৈনিক ঘাড় বেঁকিয়ে একে অন্যকে দেখতে লাগলো। দেনিসভ থেকে শুরু করে বিউগলবাদক পর্যন্ত প্রতিটি মুখের উপরেই একই দ্বন্দ্ব, বিরক্তি ও উত্তেজনার প্রকাশ। কোয়ার্টারমাস্টার ভুরু কুঁচকে এমনভাবে সৈনিকদের দিকে তাকাতে লাগলো যেন তাদের শাস্তির ভয় দেখাচ্ছে। যতবার গোলা ছুটছে, ক্যাডেট ততবারই মাথাটা নিচু করছে। বাঁদিকে রয়েছে রস্তভ, তার ঘোড়া, অথচ সুন্দর ঘোড়া রুকের পিঠে চড়ে। তার মুখে এমন খুশি খুশি ভাব যেন কোনো স্কুলের ছাত্রকে পরীক্ষার জন্য অনেক লোকের সামনে ডাকা হয়েছে, আর সে নিশ্চিত জানে যে পরীক্ষায় সে ভালো ফল করবেই। পরিষ্কার উজ্জ্বল চোখ তুলে সে সকলের দিকে তাকাচ্ছে, যেন বলছে, তোমরা দেখো কেমন শান্তভাবে আমি আগুনের নিচে বসে আছি। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও তার মুখেও একটা নতুন ও কঠোর কিছুর আভাস ফুটে উঠেছে। ওখানে কে মাথা নোয়াচ্ছে? হে ক্যাডেট মিওনভ, ওটা কি ঠিক নয়? আমার দিকে তাকাও, দেনিসভ চেঁচিয়ে বলল। এক জায়গায় চুপ করে থাকতে না পেরে সে অন্য স্কোয়াড্রনের সামনে ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাস্কা দেনিসভের কালো লোমশ থ্যাবড়া নাক, বেঁটে শক্ত শরীর, পেশিবহুল লোমশ হাতের মোটা মোটা আঙুল তোলা খোলা তলোয়ার শক্ত করে ধরা, তাকে ঠিক সেই রকম স্বাভাবিকই দেখাচ্ছে যেরকমটি দেখায় সন্ধ্যার দিকে দুটো বোতল সাবার করবার পরে, তবে একটু বেশি লাল দেখাচ্ছে। এই যা তফাৎ! জলপানরত পাখিদের মতো ঝাঁকড়া চুল, মাথাটাকে পেছনে ঠেলে দিয়ে ভালো ঘোড়া বেদুইনের পেটে নির্মমভাবে পায়ে কাটা ইকে এবং পিছনে ঝুঁকে ঘোড়ার পিঠে বসে সে স্কোয়াড্রনের অন্য পাশে জোর কদমে ছুটে গিয়ে কর্কশ গলায় সৈন্যদের পিস্তলের দিকে চোখ রাখবার হুকুম দিল। তারপর ছুটে গেল কারস্তানের কাছে। চওড়া পিঠ, ঘোটকিটার পিঠে চেপে স্টাফ ক্যাপ্টেন তার দিকে এগিয়ে গেল। তার লম্বা মুখখানা যথারীতি বেশ গম্ভীর, শুধু চোখ দুটো একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। দেনিসভকে বলল, আরে এসব কি হচ্ছে? যুদ্ধ তো শেষ পর্যন্ত হবেই না, দেখবে আমরাই সরে যাব। দেনিসভ বলল, ওদের মাথায় যে কি আছে তা শুধু শয়তানই জানে। রসবের উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলল, আরে রস্তভ, শেষ পর্যন্ত পেয়েছ তাহলে? তাকে হাসতে দেখে রস্তভও খুশি হলো। ঠিক সেই সময় কমান্ডার সেতুর উপর এসে দাঁড়ালো। দেনিসভ তার দিকে ঘোড়া ছুটিয়ে দিল। ইয়োর এক্সেলেন্সি, আসুন আমরাই আক্রমণ করি। আমি ওদের তাড়াবো যেন একটা বিরক্তিকর মাছি তাড়াচ্ছে। এমনইভাবে নাকটাকে উঁচু করে কর্নেল বিরক্তির গলায় বললেন, আক্রমণই বটে, তোমরা এখানে থেমে আছো কেন? দেখতে পাচ্ছ না গোলযোগকারীরা পেছনে সরে যাচ্ছে? তোমরা স্কোয়াড্রনকে পিছিয়ে নিয়ে যাও। স্কোয়াড্রন সেতুর পার হয়ে কামানের পাল্লার বাইরে চলে গেল। একটি সৈনিকও মারা যায়নি। সামনের সারির স্কোয়াড্রনটাও তাদের অনুসরণ করলো। শেষ কসাকটিও নদী পেরিয়ে চলে গেল। দুটি পাভলোগ্রাদ স্কোয়াড্রন সেতু পার হয়ে একে একে পাহাড়ে উঠে গেল। তাদের কর্নেল বোগদানেজ সুবার্ট দেনিসভের স্কোয়াড্রনের কাছে পৌঁছে পায়ে হাঁটার গতিতে ঘোড়া চালাতে লাগলো। রস্তভও কাছাকাছি চলেছে, কিন্তু তেলিয়ানিনকে নিয়ে দুজনের মধ্যে সাক্ষাতের পরে এই তাদের প্রথম দেখা হলেও বোগদানেজ রসবের কাছে ফিরে তাকালো না। রস্তভও কর্নেলের চওড়া পিঠ, হালকা চুলে ঢাকা ঘাড় ও লাল গলার দিকে তাকিয়ে রইল। রসবের মনে হলো বোগদানেজ তাকে না দেখার ভান করেছে মাত্র, ক্যাডেটের সাহস পরীক্ষা করাই তার আসল লক্ষ্য। তাই সেও নিজেকে সংযত করে খুশি মনে চারদিকে তাকাতে লাগলো। পরক্ষণেই তার আবার মনে হলো নিজের সাহস দেখাবার জন্য বোগদানেজ তার এত কাছেই ঘোড়া চালাচ্ছে। তারপরে আবার ভাবল, তাকে অর্থাৎ রসভকে তার শাস্তি দেবার জন্যে এই শত্রুটি প্রচণ্ড আক্রমণের জন্য একটি স্কোয়াড্রনকে পাঠাবে। তারপরেই কল্পনা করল,
আক্রমণের পরে সে যখন আহত অবস্থায় পড়ে থাকবে তখন বোগদানিস তার কাছে এগিয়ে এসে উদারতার সঙ্গে ব্যাপারটা মিটমাট করে ফেলবে। ঝ্যারকভের উঁচু কাঁধ মূর্তিটা ঘোড়ায় চেপে কর্নেলের সামনে হাজির হলো। হেডকোয়ার্টার থেকে কিছু না করেই বেশ মোটা বকশিস কামানো যায়, তখন যুদ্ধক্ষেত্রে চাকরের খাটুনি খাটবার মতো বোকা সে নয়। তাই সে প্রিন্স ব্যাগ্রাসনের অধীনে একটা আর্দালি অফিসারের কাজ বাগিয়ে নিয়েছে। পশ্চাদর্থী রক্ষী দলের কমান্ডারের একটা হুকুম বয়েই সে এখন তার প্রাক্তন প্রধানের কাছে এসেছে। বিষণ্ণ গাম্ভীর্যের ভাব দেখিয়ে চারদিকে সহকর্মীদের দিকে তাকিয়ে রস্তবের শত্রুকে লক্ষ্য করে সে বলল, কর্নেল, এখান থেকে সেতুটাকে গোলা ছুঁড়ে উড়িয়ে দেবার হুকুম হয়েছে। হুকুমটা কার উপর? কর্নেল জিজ্ঞেস করল। ঝ্যারকভ গম্ভীর গলায় বলল, কার উপর সেটা আমি নিজেও জানি না। প্রিন্স আমাকে বললেন তুমি গিয়ে কর্নেলকে বলো হুজাররা যেন তাড়াতাড়ি ফিরে যায় এবং সেতুটাকে উড়িয়ে দেয়। ঝ্যারকভের ঠিক পরেই সেই দলের একজন অফিসারও সেই একই হুকুম নিয়ে হুজার কর্নেলের কাছে ছুটে এলো। তারপরেই একটা কসাক ঘোড়া ছুটিয়ে হাজির হলো নেসভেৎস্কি। আস্তে আস্তে চিৎকার করে বলল, এটা কি হলো কর্নেল? আমি আপনাকে বললাম সেতুটা উড়িয়ে দিতে, আর এদিকে কে একজন গিয়ে সব ভাণ্ডুল করে দিয়েছে। সেখানে তারা একেবারে লেজে গোবরে করে বসে আছে, কিছুই বোঝা যাচ্ছে না। কর্নেল ইচ্ছা করে রেজিমেন্টকে থামিয়ে নেসভেৎস্কির মুখের দিকে মুখ ফেরালো। আপনি আমাকে দাহ্য পদার্থের কথা বলেছেন, কিন্তু সেতু উড়িয়ে দেবার কথা তো বলেননি। আরও কাছে এসে টুপিটা খুলে হাত দিয়ে ঘামে ভেজা চুলটাকে পাট করতে এসে নেসভেৎস্কি বলল, কিন্তু প্রিয় মহাশয়, দাহ্য পদার্থগুলো যখন যথাস্থানে রাখা হলো তখন কি আমি আপনাকে সেতু লক্ষ্য করে গোলা ছুড়তে বলিনি? মিস্টার স্টাফ অফিসার, আমি আপনার প্রিয় মহাশয় নই। আর আপনি আমাকে সেতুটা জ্বালিয়ে দিতে বলেননি। আমার কাজ আমি বুঝি, আর কঠোরভাবে হুকুম তামিল করাই আমার রীতি। আপনি বলেছিলেন সেতুটা জ্বালিয়ে দিতে হবে, কিন্তু কে জ্বালাবে সেটা আমি বুঝতে পারিনি। নেসভেৎস্কি হাত নেড়ে বলল, সবসময় এই হয়ে থাকে। ঝ্যারকভের দিকে ঘুরে বলল, তুমি এখানে এলে কেমন করে? ওই একই কাজ, কিন্তু তুমি যে গ্রামে একেবারে ভিজে গেছো। সন্তুষ্ট গলায় কর্নেল বলতে লাগলো, মিস্টার স্টাফ অফিসার, আপনি বলেছিলেন। অফিসারটি বাধা দিয়ে বলল, কর্নেল, জলদি করুন, নইলে শত্রুপক্ষ কামান সাজিয়ে ছাররা চালাতে শুরু করবে। নীরব অফিসারের দিকে, স্টাফ অফিসারের দিকে ও ঝ্যারকভের দিকে তাকিয়ে কর্নেল ভুরু কুঁচকাল। গম্ভীর গলায় বলল, আমি সেতুটাকে জ্বালিয়ে দেব। যেন সে বলতে চাইল, যত অপ্রীতিকর অবস্থায় সহ্য করা হোক না কেন, তবু সে সঠিক কর্তব্যই পালন করবে, যেন ঘোড়াটা যতই দোষ। এমনিভাবে পেশিবহুল পা দিয়ে সেটাকে ঠক্কর মেরে কর্নেল এগিয়ে গিয়ে হুকুম দিয়ে বলল, যে 2 নম্বর স্কোয়াড্রনের রস্তব দেনিসেভের অধীনে কর্মরত ছিল সেটাকে সেতুর কাছে ফিরে যেতে হবে। রস্তব নিজের মনে বলল, দেখো, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। তার হৃৎপিণ্ডটা সংকুচিত হয়ে সব রক্ত মুখে উঠে গেল। আমি ভীরু কিনা সেটা সে ভালো করে দেখুক। সে ভাবল। স্কোয়াড্রনের সকলের উজ্জ্বল মুখের উপরে তার আবার নেমে এলো যুদ্ধকালীন গাম্ভীর্য। রস্তব বেশ ভালো করে তার শত্রু কর্নেলকে দেখতে লাগলো। কর্নেল কিন্তু একবারও রস্তবের রসবের দিকে তাকালো না। তার মুখ গম্ভীর, কঠোর। তারপরে শোনা গেল হুকুম। তার চারপাশে কয়েকজন বলে উঠল, সোজা তাকাও, সোজা তাকাও। কী করতে হবে বুঝতে না পেরে হাতে তলোয়ার নিয়ে পাদানিতে শব্দ করে হুজাররা তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে পড়ল। সৈন্যরা ক্রুশ চিহ্ন আঁকতে লাগলো। রস্তব এখন আর কর্নেলকে দেখছে না, সময় নেই। পাশে সে হুজারদের পিছনে পড়ে যায়, এই ভয়ে তার হৃৎপিণ্ডটা যেন থমকে গেছে। আর্দালি হাতে ঘোড়াকে তুলে দেওয়ার সময় তার নিজেরই হাত কাঁপতে লাগলো। মনে হলো সব রক্ত বুঝি তার হৃৎপিণ্ডে এসে জমে যাবে। দেনিসভ ঘোড়ার পিঠে পিছনে হেলে কি যেন বলতে চলতে গেল। হুজারদের ছাড়া আর কাউকে রস্তব দেখতে পাচ্ছে না। হুজাররা তার চারপাশে ছুটছে, তাদের পাদানির কাটায় শব্দ হচ্ছে, তাদের তলোয়ার বাজছে ঝনঝন করে। চোর,
পেছন থেকে কে একজন চিৎকার করে বলে উঠল। স্ট্রেচার ডাকার মানে কি তা নিশ্চিন্তা না করে রস্তব ছুটেই চলল। সে চাইছে সকলের আগে যেতে, কিন্তু ঠিক সেতুর মুখে মাটির দিকে চোখ না তাকায় খানিকটা পিচ্ছিল কাদায় তা পা হড়কে গেল। সে হাতের উপর পড়ে গেল। অন্যরা তাকে পেরিয়ে চলে গেল। ক্যাপ্টেন দুদিক দিয়ে কর্নেলের গলা কানে এলো। ঘোড়া ছুটিয়ে সেতুর কাছে পৌঁছে সে সহাস্য মুখ থেমে পড়েছে। কাদামাখা হাত দুটো ব্রিটিশের মুছে রস্তবের তার শত্রুর দিকে তাকালো। এগিয়ে যতটা যাওয়া ভালো তত ভালোই, এই কথা ভেবে আবার দৌড়াতে শুরু করবে। এমন সময় বোগদানিজ রসবের দিকে না তাকিয়ে বা তাকে চিনেই চেঁচিয়ে বলল, সেতুর মাঝখান দিয়ে দৌড়ে যাচ্ছে কে? ডাইনে যাও, ক্যাডেট ফিরে এসো। রেগে চিৎকার করে কথাগুলি বলে সে দেনিসেভের দিকে মুখটা ফেরালো। দেনিসেভও সাহস দেখাবার জন্য সেতুর কোঠোর উপর ঘোড়া তুলে দিয়েছে। সে বলল, কেন বিপদের ঝুঁকি নিচ্ছ ক্যাপ্টেন? ঘোড়া থেকে নেমে পড়ো। ঘোড়ার পিঠে নড়েচড়ে বসে ভাস্কা দেনিসেভ বলল, প্রতিটি বুলেটের বিনিময়ে আছে একখানি প্রেমপত্র। ইতিমধ্যে নেসভেৎস্কি, ঝেরকভ ও অফিসারটি গোলাগুলির পাল্লার বাইরে একত্রে দাঁড়িয়ে সামনে তাকিয়েছে। একবার দেখল হলুদ সাঁকো, মাথায় কর্ড বসানো গাঢ় সবুজ কুর্তা ও নীল রাইডিং ব্রিচেস পরা ছোট একদল সৈন্য সেতুর কাছে ভিড় করে আছে। আবার দেখল দূরে বিপরীত দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসছে অনেক নীল ইউনিফর্ম অশ্বারোহীর দল। সহজেই চেনা যায় একটা গোলন্দাজ বাহিনী। ওরা কি সেতুটাকে জ্বালিয়ে দেবে না? কে ওখানে আগে পৌঁছাবে? তারাই আগে গিয়ে সেতুটাকে উড়িয়ে দেবে, নাকি ফরাসিরাই ছাররা গোলার পাল্লার মধ্যে দিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেবে? সেতুর উপরকার উঁচু জমিতে দাঁড়িয়ে সেনাদলের প্রতিটি মানুষই ভগ্ন হৃদয়ে এই একই প্রশ্ন নিজেকে করেছে। আর সন্ধ্যার উজ্জ্বল আলোয় দেখেছে একদিকে সেতু ও হুজারদের এবং অন্যদিকে বেয়নেট ও কামান নিয়ে অগ্রসরমান নীল কুর্তার দলকে। হুজাররাই মার খাবে। তারা এখন ছুরার পাল্লার মধ্যে এসে গেছে। নেসভেৎস্কি বলল, এত লোক সঙ্গে নেওয়া তার উচিত হয়নি। অফিসারটি বলল। নেসভেৎস্কি জবাব দিল, সেটা সত্যি। দুটি চালাক চতুর ছেলে এই কাজ ভালোভাবে করতে পারত। হুজারদের দিকে চোখ রেখে ঝেরকভ বলল, ইউর এক্সেলেন্সি, আপনার কি দৃষ্টি! দুজনকে পাঠাবেন, আর তাহলে কি আমাদের ভ্লাদিমির মেডেল ও ফিতে দিত? আর এখন ওরা যদি কচুকাটাও হয়ে যায়, তবু হয়তো স্কোয়াড্রনটির নাম খেতাবের জন্য সুপারিশ করা হবে, আর উনি একটা ফিতে পাবেন। কি করে কাজ বাগাতে হয় সেটা আমাদের বেগদানিজ জানে। অফিসারটি বলল, ওই দেখুন, ওই একটা ছোবড়া গোলা। ফরাসিদের কামানের সামনে এক অংশগুলো খুলে তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হচ্ছিল। সেটা দেখে অফিসারটি বলল, ফরাসির পক্ষে কামানবাহী সেনাদলের মধ্যে একটা ধোঁয়ার কুণ্ডলী দেখা গেল। তারপর দ্বিতীয় ও তৃতীয় কুণ্ডলী প্রায় সঙ্গে সঙ্গে দেখা গেল, আর প্রথম গোলা ফাটার শব্দের সঙ্গে সঙ্গে চতুর্থ কুণ্ডলীও দেখা গেল। তারপরেই দুটো ও তৃতীয় শব্দটি শোনা গেল। ভীষণ কষ্ট হচ্ছে। এমনিভাবে অফিসারটির হাত চেপে ধরে নেসভেৎস্কি আর্তনাদ করে উঠল, দেখুন, একটা সৈন্য পড়ে গেল। আমার মনে হচ্ছে দুজন। আমি যার হলে কখনো যুদ্ধ যেতাম না। মুখ ফিরিয়ে নেসভেৎস্কি বলল, ফরাসি কামানগুলিতে তাড়াতাড়ি নতুন করে গোলা ভরা হলো। নীল ইউনিফর্মধারী পদাতিক সৈনিকরা এক দৌড়ে সেতুর এদিকে এগিয়ে আসতে লাগলো। নিয়মিত বিরতির ফাঁকে ফাঁকে ধোঁয়া উঠতে লাগলো, আর ঝড়রা এসে সেতুর উপর ফাটতে লাগলো। কিন্তু এবার ধোঁয়া ঘন ঘন মেঘ উঠাতে থাকায় সেখানে কি ঘটছে তা নেসভেৎস্কি দেখতে পেল না। হুজাররা সেতুতে আগুন ধরিয়ে দিয়েছে, আর ফরাসি কামান থেকে তাদের লক্ষ্য করে গোলা ছুটছে। তাদের উদ্দেশ্যে হুজাররা বাধা দেওয়া হয়, কারণ যেহেতু কামান সাজানো হয়েছে, সে কোনো একটা লক্ষ্যবস্তু পাওয়া গেছে, তাই গোলা ছোড়া হচ্ছে। হুজাররা যার যার ঘোড়াতে কাছে ফিরে আসবার আগেই ফরাসিরা 3 দফা ছুড়বার মতো সময় পেল। দুটোর নিশানা ঠিক হয়নি। গোলাগুলো অনেক উঁচু দিয়ে চলে গেল।
কিন্তু তৃতীয় রাউন্ডটি পড়ল একদল হুজারের মাঝখানে এবং তিনজনকে ফেলে দিল। বুগদানেজের সঙ্গে নিজের সম্পর্ক চিন্তায় মগ্ন হয়েছিল রস্তভ। কী করবে বুঝতে না পারে সে সেতুর উপরে দাঁড়িয়েছিল। কচুকাটা করবার মতো কেউ সেখানে ছিল না, আর সেতুতে আগুন লাগাবার কাজেও সে সাহায্য করতে পারছিল না, কারণ অন্য সৈন্যদের মতো সেও আগুন জ্বালার খড় সঙ্গে নিয়ে আসেনি। দাঁড়িয়ে চারদিকে দেখছিল, এমন সময় সেতুর উপর নাট খোলবার মতো একটা শব্দ হলো, আর একবার কাছে হুজারটি আর্তনাদ করে রেলিংয়ের উপর হয়ে পড়ল। অন্য সকলের সঙ্গে রস্তভ দৌড়ে তার কাছে গেল। একজন চেঁচিয়ে বলল, স্ট্রেচার! চারজন এসে হুজারটিকে ধরে উঁচু করে তুলল। ও খ্রিস্টের দোহাই, আমাকে একা থাকতে দাও! আহত লোকটি চিৎকার করে বলল। তবু তাকে তুলে স্ট্রেচারে শুইয়ে দেওয়া হলো। নিকোলাস রস্তভ সেখান থেকেই সরে গেল, যেন কোনো কিছু খুঁজছে। এমনিভাবে সে বহুদূর দানিয়বের জলরাশি থেকে আকাশের দিকে, সূর্যের দিকে তাকালো। আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, কত নীল, কত শান্ত, কত গভীর। অস্তগামী সূর্যটা কি উজ্জ্বল ও গৌরবময়। অনেক দূরের দানিয়বের জল কি সুন্দর ঝিলিমিলি করছে। তার চেয়েও বেশি সুন্দর নদীর ওপারে বহু দূরের নীল পর্বতমালা, মঠটা, রহস্যময় গিরিখাতগুলি, আর কুয়াশা ঢাকা পাইনের সারি। কি শান্তি, কি সুখ! রস্তভ মনে মনে বলল, ওখানে যেতে পারলে আর কিছুই আমি চাই না। কিন্তু এখানে আর্তনাদ, যন্ত্রণা, আতঙ্ক, আর এই অনিশ্চয়তা ও ছোটাছুটি। ওই আবার তারা চেঁচাচ্ছে, আবার সকলে ছুটে পালাচ্ছে, আর আমিও তাদের সঙ্গে ছুটব। আর এখানে আমার মাথার উপরে ও চারদিকে আছে মৃত্যু। আর একটি মুহূর্ত পার হতে এই সূর্য, এই জল, এই ক্ষীরখাত কিছুই আর আমি দেখতে পাবো না। ঠিক সেই মুহূর্তে সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। রস্তভ দেখল তার সামনে আরও স্ট্রেচার এসে হাজির হয়েছে, আর মৃত্যু ও স্ট্রেচারের আতঙ্ক এবং সূর্য ও জীবনের প্রতি ভালোবাসা সব কিছু মিলে তার মনে একটা দুঃসহ উত্তেজনার অনুভূতি দেখা দিল। রস্তভ অস্ফুষ্ট কণ্ঠে বলতে লাগলো, হে ঈশ্বর, স্বর্গ হতে তুমি আমাকে রক্ষা করো, ক্ষমা করো, আশ্রয় দাও। যে লোকগুলি ঘোড়া ধরে রেখেছিল, হুজাররা তার কাছে ছুটে গেল। তাদের কণ্ঠস্বর আরও উচ্চে উঠল। স্ট্রেচারগুলোর দৃষ্টির আড়ালে চলে গেল। ভাস্কা দেনিসভ চেঁচিয়ে বলল, তাহলে বন্ধুরা বারুদের স্বাদ পেয়েছে তো? রস্তভ বলল, ভাবল, এখন সব শেষ। কিন্তু আমি একটা ভীরু, ভীরু। গভীর দীর্ঘশ্বাস ফেলে সে আর্দালির কাছ থেকে ঘোড়া আর ঘোড়া রকুকে নিয়ে তাতে চড়তে গেল। ওটা কি ছাররা গোলা ছিল? দেনিসভ শুধালো। হ্যাঁ, তাতে কোনো ভুল নেই। দেনিসভ চেঁচিয়ে বলল, তুমি তো একেবারে গভেটের মতো কাজ করলে। আক্রমণ তো মজার ব্যাপার, কুকুরগুলোকে তাড়া করা, কিন্তু এটা কি বাজে ব্যাপার হলো? তোমাকে নিশানা করে তারা গোলা ছুড়ল। ততক্ষণে কর্নেল নেসবিৎস্কি, জ্যারকভ ও অফিসার সকলেই রস্তভের কাছে গিয়ে জুটেছে। দেনিসভও ঘোড়ায় চেপে সেখানে গিয়ে হাজির হলো। রস্তভ ভাবল, যাকগে, মনে হচ্ছে কেউ খেয়াল করেনি। কথাটা সত্যি, গোলাগুলির সামনে একজন ক্যাডেটের প্রথম অভিজ্ঞতা কীরকম হয় সেটা সকলে জানে বলে কেউ রস্তভকে লক্ষ্য করেনি। জ্যাকব বলল, তোমাকে একটা খবর বলছি। আমি যদি সাব লেফটেন্যান্ট পদে প্রমোশন না পাই তো কি বলেছি? কর্নেল সগৌরবে খুশি মনে বলল, প্রিন্সকে বলো সেতুতে আমি আগুন ধরিয়েছি, আর তিনি যিনি লোকসানের কথা জিজ্ঞেস করেন। কর্নেল গম্ভীর গলায় বলল, যৎসামান্য দুজন হুজার আহত হয়েছে, আর একজন পপাত ধরণীতলে। একটা খুশির হাসি চাপতে না পেরে পপাত ধরণীতলে কথাটাকে একটু বিশেষ জোর দিয়ে উচ্চারণ করল। অধ্যায় 9। বোনাপার্তের নেতৃত্বে 1,00,000 সৈন্য নিয়ে গঠিত ফরাসি বাহিনী তারা খেয়ে অমিত্র সুলভ মনোভাবসম্পন্ন মানুষের সঙ্গে বাস করে। মিত্রশক্তির উপর আস্থা হারিয়ে, রসদ সরবরাহে স্বল্পতা, সুবিধা অসুবিধা ভোগ করে এবং অদৃষ্টপূর্ব সামরিক পরিবেশে যুদ্ধ করতে বাধ্য হয়ে কুতুজেবের নেতৃত্বে পরিচালিত 35,000 সৈন্য নিয়ে গঠিত রুশ বাহিনীর দানিয়ব নদীর তীরে বরাবর দ্রুতগতিতে পশ্চাদপসরণ করে চলেছে। শত্রুর দ্বারা আক্রান্ত হলেই থামছে এবং যতদূর সম্ভব অল্প ক্ষতির শিকার
স্বীকার করে পশ্চাদপসরণের পক্ষে প্রয়োজনীয় যুদ্ধবিগ্রহে লিপ্ত হচ্ছে। ল্যাম্বার্ট, আর্মস্ট্রং ও মেলকে যুদ্ধ হয়েছে, কিন্তু রুশ সৈন্যগণ যত সাহস ও সহিংসতার সঙ্গে যুদ্ধ করুক না কেন, তার ফল দ্রুত পশ্চাদপসরণ ছাড়া আর কিছুই হয়নি। উলমের যুদ্ধে বন্দী হওয়া থেকে রক্ষা পেয়ে অস্ট্রীয় বাহিনী ব্রাউনতে এসে কুতুজোভের সঙ্গে যোগ দিয়েছে। এখন তারা আবার আলাদা হয়ে গেছে। কুতুজোভের হাতে আছে শুধু তার নিজস্ব দুর্বল ও রণক্লান্ত সৈন্যদল। আধুনিক সমর বিজ্ঞানের রীতি অনুসারে আক্রমণের যে পরিকল্পনা সযত্নে তৈরি করে অস্ট্রীয় হদ্রিগোসরাত ভিয়েনাতে কুতুজোভের হাতে তুলে দিয়েছিল, তার পরিবর্তে এখন কুতুজোভের পক্ষে প্রায় দুর্লভ একমাত্র লক্ষ্য হচ্ছে ম্যাক যেভাবে উলমে তার সৈন্য নষ্ট করেছে সেটা না করে রাশিয়া থেকে যে নতুন সৈন্যদল আসছে তার সঙ্গে মিলিত হওয়া। 28 অক্টোবর তারিখে কুতুজোভ সৈন্যদের সসৈন্যে দানিউব পার হয়ে তীরে গিয়ে পৌঁছল এবং এই প্রথম এমনভাবে ঘাঁটি করতে পারল যাতে মূল ফরাসি বাহিনী ও তার মধ্যে নদীটাই ব্যবধান সৃষ্টি করল। 30 তারিখে সে বাম তীরবর্তী মর্তিয়ের বাহিনীকে আক্রমণ করে তছনছ করে দিল। এই যুদ্ধে এই প্রথম শত্রুপক্ষের কিছু স্মারক তারা ছিনিয়ে নিতে পারল। নিশানা, কামান ও শত্রুপক্ষের দুজন সেনাপতি। পক্ষকাল ধরে পশ্চাদপসরণের পরে এই প্রথম রুশ বাহিনী এক জায়গায় ঘাঁটি করে যুদ্ধে শুধু যে আত্মরক্ষা করতে পেরেছে তাই নয়, ফরাসি বাহিনীকে হটিয়ে দিতে পেরেছে। সৈন্যরা যদিও যথেষ্ট সজ্জিত ছিল না, ছিল ক্লান্ত ও অবসন্ন, এবং আহত, রুগ্ন ও পরিত্যক্তের সংখ্যায় ছিল 1/3। যদিও রুগ্ন ও আহত সৈনিকদের অনেকেই দানিউবের অপর তীরে ফেলে আসা হয়েছে শুধু একখানি চিঠি লিখে, যাতে কুতুজোভ তাদের তুলে দিয়েছে শত্রুপক্ষের মানবতাবোধের হাতে। এবং যদিও ক্রেমসের বড় হাসপাতালগুলো ও বাড়িগুলোকে হাসপাতালে পরিণত করে সব রুগ্ন ও আহত সৈন্যদের স্থান সংকুলন করা যাচ্ছে না, তবু সৈন্যদের ক্রেমসের দৃঢ়তায় মর্তিয়ের বিরুদ্ধে জয়লাভের ফলে সৈন্যদের মনোবল যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। গোটা বাহিনীর মধ্যে এবং হেডকোয়ার্টার এমন সব ভুল গুজব মহা আনন্দে ছড়িয়ে পড়েছে যে রাশিয়া থেকে নতুন নতুন সৈন্যদল আসছে, অস্ট্রীয় বাহিনী অনেক জায়গায় বিজয়ী হয়েছে এবং ভীত বোনাপার্ত পিছু হটতে শুরু করেছে। যুদ্ধের সময় প্রিন্স আন্দ্রু অস্ট্রিয়ার সেনাপতি সমীরের সঙ্গে ছিল। সেনাপতি সমীর যুদ্ধে মারা গেছে। প্রিন্স আর ঘোড়াটা চোট পেয়েছে, আর তার নিজের হাতটাও বুলেটে কিছুটা ছড়ে গেছে। প্রধান সেনাপতি বিশেষ অনুগ্রহের প্রতীক হিসেবে যুদ্ধে জয়লাভের সংবাদ দিতে তাকেই পাঠানো হয়েছে অস্ট্রিয়ার রাজদরবারে। ফরাসিদের আক্রমণের ভয়ে রাজদরবার এখন ভিয়েনা থেকে ব্রুনে স্থানান্তরিত হয়েছে। দেখতে রোগা পটকা হলেও প্রিন্স আল্লু অনেক পেশিবহুল শক্তিমানের চাইতে অনেক বেশি শারীরিক ধকল সহ্য করতে পারে। যুদ্ধের রাতেই দখতরবয়ের একজন রুশ সেনাপতির কাছ থেকে চিঠিপত্র নিয়ে সে যখন কেমসে কুতুজোভের কাছ থেকে পৌঁছেছিল, তখন একটা বিশেষ চিঠি নিয়ে তাকে পাঠানো হলো ব্রুনে। এই পাঠানোর অর্থ শুধু একটা পুরস্কার প্রাপ্তিই নয়, পদোন্নতির দিকে অনেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপও বটে। অন্ধকার রাত, কিন্তু আকাশে অনেক তারা। আগের দিন যুদ্ধের দিন খুব বরফ পড়েছে, সেই বরফের মধ্যে রাস্তাটাকে কালো দেখাচ্ছে। সাম্প্রতিক যুদ্ধের কথাগুলো তার মনে পড়ে। জয়ের সংবাদ পৌঁছে দিলে সেখানে কী অবস্থা সৃষ্টি হবে খুশি মনে এটা কল্পনা করছে। প্রধান সেনাপতি ও অফিসার বন্ধুরা তাকে যেভাবে বিদায় সম্বর্ধনা জানিয়েছে সে কথা তার মনে পড়েছে। এইসব ভাবতে ভাবতে প্রিন্স আন্দ্রু একটা ডাক গাড়িতে চেপে চলেছে। তার মনের ভাবখানা এমন যেন শেষ পর্যন্ত একটা বহু বঞ্চিত সুখের দরজায় সে পৌঁছাতে যাচ্ছে। চোখ বুঝলেই তার কানে যেন বাজছে চাকার ঘড়ঘড় শব্দ আর জয়ের অনুভূতি। তারপরে সে কল্পনায় দেখতে পেল রুশরা ছুটে পালাচ্ছে আর সে নিজে মারা গেছে। কিন্তু পর মুহূর্তেই একটা নবীন আনন্দের অনুভূতির মধ্যে জেগে উঠে সে বুঝতে পারল যে ব্যাপারটা সেরকম মোটেই নয়, বরং ফরাসিরাই দৌড়ে পালিয়েছে। জয়ের বিস্তারিত বিবরণগুলি নতুন করে মনে পড়ল যুদ্ধকালীন তার শান্ত সাহসের কথা।
আর নিশ্চিন্ত মনে সে ঝিমুতে শুরু করলো। তারকা খচিত কালো রাতের শেষে দেখা দিল উজ্জ্বল আনন্দময় সকাল। রোদ লেগে বরফ গলতে শুরু করেছে। ঘোড়াগুলো দ্রুত ছুটেছে। রাস্তার দুই পাশে নানা রকম জঙ্গল, ক্ষেত ও গ্রাম ছড়িয়ে আছে। একটা ডাক ঘাঁটিতে একদল আহত সৈন্য রুশ সঙ্গে তার দেখা হলো। ভারপ্রাপ্ত রুশ অফিসারটি সামনের গাড়িতে আরাম করে হেলান দিয়ে বসে চিৎকার করে একটা সৈন্যকে কাঁচা খিস্তি শুরু করেছে। প্রতিটি লম্বা জার্মান গাড়িতে ৬ বা তার বেশি বিবর্ণ, নোংরা, ব্যান্ডেজ বাঁধা মানুষ পাথরের রাস্তায় ঝাঁকি খেতে খেতে চলেছে। কেউ কেউ কথাবার্তা বলেছে, রুশ শব্দ তার কানে এলো। কেউ বা রুটি খাচ্ছে। যারা গুরুতর আহত তারা নিঃশব্দে ডাক গাড়িটির দিকে তাকিয়ে আছে। প্রিন্স আন্দ্রু কোচওয়ানকে গাড়ি থামাতে বলল। একটি সৈনিককে জিজ্ঞেস করল, তারা কোন যুদ্ধে আহত হয়েছে। সৈন্যটি জবাব দিল, গত পরশু দানিয়বের তীরে। থলে বের করে প্রিন্স আন্দ্রু সৈনিকটিকে ৩টি স্বর্ণ মুদ্রা দিল। অফিসারটি এগিয়ে এলো তাকে বলল, সকলের জন্যই দিলাম। শিগগির ভালো হয়ে ওঠো ছেলেরা, এখনো অনেক কিছু করবার আছে। সৈন্যদের দিকে ফিরে সে বলল, খবর কি স্যার? কথা বলার আগ্রহ অফিসারটি শুধালো। খবর ভালো, চলো হে। চেঁচিয়ে কোয়ানকে বলল। গাড়ি ছুটে চলল। প্রিন্স আন্দ্রুর গাড়ি যখন ব্রুনের বাঁধানো পথের উপর দিয়ে সশব্দে ছুটতে লাগলো, তখন অন্ধকার হয়েছে এসেছে। চারদিকে শুধু উঁচু বাড়ি, দোকানের ঘর, বাড়ির ও রাস্তার আলো। ভালো গাড়ি চলাচল করছে। এক কথায় একটি কর্মচঞ্চল বড় শহরের যে পরিবেশ, শিবির জীবন কাটাবার পরে একজন সৈনিকের কাছে তা খুবই মনোরম লাগে। সে সবে উপস্থিত। দ্রুত পথ পরিক্রমা এবং বিদ্রি রাতের কাটানো সত্ত্বেও প্রাসাদের অভিমুখে যেতে যেতে প্রিন্স আন্দ্রুর মনে হলো সে যেন আগের দিনের চাইতে আরও বেশি কর্মঠ ও তৎপর হয়ে উঠেছে। শুধু চোখ দুটি জরাগ্রস্তের মতো জ্বালা করছে, আর টুকরো টুকরো চিন্তাগুলি একের পর এক অসাধারণ স্পষ্টতায় ও দ্রুত গতিতে মনের মধ্যে আসা যাওয়া করছে। যুদ্ধের বিবরণগুলি আর একবার অন্তত স্পষ্ট হয়ে তার মনের সামনে ভাসতে লাগলো। যেন কল্পনায় দেখতে পেল যে সে নিজেই অত্যন্ত স্পষ্ট এবং সংক্ষিপ্ত আকারে সম্রাট ফ্রান্সিসের কাছে সে বিবরণ নিবেদন করছে। তাকে কি কি প্রশ্ন করা হবে আর সে তার উত্তর কি দেবে, সেসবও সে কল্পনা করতে লাগলো। সে আশা করলো যে সঙ্গে সঙ্গেই তাকে সম্রাটের সামনে উপস্থিত করা হবে। অবশ্য প্রাসাদের প্রধান প্রধান ফটকে একজন সরকারি কর্মচারী তাকে দেখে ছুটে এলো এবং সে একজন বিশেষ সংবাদবাহক জানতে পেরে তাকে আরেকটা ফটক দেখিয়ে দিল। বারান্দা দিয়ে এগিয়ে ডান দিকে, সেখানেই কর্তব্যরত অ্যাডজুট্যান্টকে দেখতে পাবেন। তিনি আপনাকে যুদ্ধমন্ত্রীর কাছে নিয়ে যাবেন। কর্তব্যরত অ্যাডজুট্যান্ট প্রিন্স আন্দ্রুকে দেখেই তাকে অপেক্ষা করতে বলে নিজে যুদ্ধমন্ত্রীর ঘরে ঢুকে গেল। ৫ মিনিট পরে ফিরে এসে বিশেষ সভ্রমের সঙ্গে অভিবাদন জানিয়ে সে প্রিন্স আন্দ্রুকে নিয়ে একটা বারান্দা দিয়ে যুদ্ধমন্ত্রীর ঘরের দিকে চলল। অ্যাডজুট্যান্ট এত বেশি শিষ্টাচার দেখাতে লাগলো যেন সে চাইছে যে রুশ সংবাদদাতাটি যেন তার সঙ্গে কোনো রকম ঘনিষ্ঠতা স্থাপনের চেষ্টা করতে না পারে। মন্ত্রীর ঘরের দিকে যেতে যেতেই প্রিন্স আর মনের প্রফুল্লতা যেন অনেকটা কমে গেল। সে মনে মনে আহত বোধ করল, আর সঙ্গে সঙ্গে আহত মনোভাবটি একটি অকারণ ঘৃণায় পরিণত হলো। অ্যাডজুট্যান্ট ও মন্ত্রীকে ঘৃণা করবার অধিকার যে তার আছে, তার উর্বর মস্তিষ্কে সেটা তাকেই বুঝিয়ে দিল। সে ভাবল, এরা হয়তো ভাবে যে গোলাবারুদের গন্ধ থেকে দূরে থেকে সহজে যুদ্ধ জয় করা যায়। তার চোখ দুটি ঘৃণায় সংকুচিত হয়ে উঠল। সদর্পে পা ফেলে সে যুদ্ধমন্ত্রীর ঘরে ঢুকল। কিন্তু সে যখন দেখল একটা মস্ত বড় টেবিলে বসে মন্ত্রীমশাই কাগজপত্র পড়ছে আর পেন্সিল দিয়ে কী সব লিখছে, অথচ প্রথম ২-৩ মিনিট তার উপস্থিতিটা লক্ষ্যই করল না, তখন তার ঘৃণার ভাবটা আরও বেড়ে গেল। মন্ত্রীর কপালের দুই পাশে কিছুটা পাকা চুল, বাকি মাথাটায় টাক মাথার দুই পাশে শুধু মোমবাতি। দরজা খোলার পায়ের শব্দে চোখ না তুলে সে শেষ পর্যন্ত পড়েই চলল। এটা দিয়ে দাও। কাগজপত্রগুলি অ্যাডজুট্যান্টের হাতে দিয়ে মন্ত্রী বলল। তখনও সে বিশেষ সংবাদদাতার উপস্থিতি খেয়াল করল না। প্রিন্স আন্দ্রুর মনে হলো, হয় নিজের অন্যান্য কাজকর্মের তুলনায় কুতুজোভের সেনাবাহিনীর কাজকর্মের প্রতি যুদ্ধমন্ত্রীর আগ্রহই কম, অথবা রুশ সংবাদদাতাটির কাছে সে ভাবতেই সে দেখাতে চায়। কিন্তু সেটা তো আমার প্রতি পুরোপুরি ঔদাসীন্য সামিল। সে ভাবল। মন্ত্রীমশাই বাকি কাগজপত্র একত্র করল।
ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখল, তারপর মাথা তুলল। তার মাথাটি বুদ্ধিমত্তা ও বিশিষ্টতার পরিচয় বহন করে, কিন্তু প্রিন্স আন্দ্রুর দিকে তাকানো মাত্রই তার মুখের স্থির বুদ্ধিদীপ্ত ভাবটি সম্পূর্ণ বদলে গেল, যেন এটাই তার পক্ষে সহজ ও স্বাভাবিক। তার মুখে ফুটে উঠল এমন একটি কৃত্রিম বোকা বোকা হাসি, কৃত্রিমতাকে ঢাকবার চেষ্টা পর্যন্ত নেই, যা শুধু সেই মানুষের মুখে দেখা যায় যে একের পর এক অনেক আবেদনকারীর সঙ্গে দেখা করতে অভ্যস্ত। মন্ত্রী জিজ্ঞেস করল, সেনাপতি ফিল্ড মার্শাল কুতুজবের কাছ থেকে এসেছেন? আশা করি সংবাদ শুভ। মর্তিয়ার সঙ্গে একটা যুদ্ধ তো হয়েছে, জয় হয়েছে তো? তার সময় তো হয়েছে। তাকে উদ্দেশ্য করে লেখা চিঠিটা হাতে নিয়ে মন্ত্রী পড়তে লাগলো। তার মুখে শোক চিহ্ন ফুটে উঠল। হা আমার ঈশ্বর, আমার ঈশ্বর! সমেট জার্মান ভাষায় সে হাহাকার করে উঠল। কি বিপদ, কি বিপদ! চিঠিটা চোখ বুলিয়ে টেবিলের উপর রেখে দিয়ে সে যেন কি যেন ভাবতে ভাবতে সে প্রিন্স আন্দ্রুর দিকে তাকালো। কি বিপদ? আপনারা বলেছেন যে চূড়ান্ত জয় হয়েছে, কিন্তু মর্তিয়ারকে বন্দি করা হয়নি। সে আবার একটু ভাবল। আপনি শুভ সংবাদ নিয়ে আসায় আমি খুব খুশি হয়েছি, যদিও সমীরের মৃত্যুতে সে জয়লাভের জন্য বড় বেশি দাম দিতে হয়েছে। হিজ ম্যাজিস্ট্রি অবশ্যই আপনার সঙ্গে দেখা করবেন, কিন্তু আজ নয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার বিশ্রামের দরকার। আগামীকাল প্যারেডের পরে দরবারে হাজির থাকবেন। অবশ্য আমি আপনাকে জানাবো। কথা বলার সময় সে যে নির্বোধ হাসিটি তার মুখ থেকে চলে গিয়েছিল, সেটা আবার ফিরে এলো। মাথাটা নিচু করে সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। হিজ ম্যাজিস্ট্রি সম্ভবত আপনার সঙ্গে দেখা করতে চাইবেন। প্রাসাদ থেকে চলে যাবার সময় চলে আসার পথে প্রিন্স আন্দ্রুর মনে হলো এই জয়লাভ যে আগ্রহ ও সুখ তাকে এনে দিয়েছিল, সব এখন গচ্ছিতে রইল যুদ্ধমন্ত্রী ও তার বিনীত অ্যাডজুট্যান্টের উদাসীন হাতে। তার গোটা চিন্তার ধারায় মুহূর্তে বদলে গেল। মনে হলো যুদ্ধটা যেন বহুদূর অতীতের একটি ঘটনা, স্মৃতিমাত্র। অধ্যায় 10। ব্রুনে প্রিন্স আর থাকবার ব্যবস্থা হলো কূটনৈতিক দপ্তরে চাকরিরত তার পরিস্থিতি একজন রুশ ভদ্রলোকের সঙ্গে। না বিলবিন বাইরে এসে প্রিন্স আন্দ্রুর সঙ্গে দেখা করে বিলবিন বলল, আরে প্রিন্স, আমার কাছে তোমার চাইতে স্বাগত অতিথি কেউ নয়। ফ্রান্স প্রিন্সের প্রিয় সমান আমার শোবার ঘরে নিয়ে যাও। যে চাকরটি বলকনস্কিকে সঙ্গে করে এনেছ তাকেই সে কথাটি বলল। তাহলে তুমি যে জয়ের অগ্রদূত হে। চমৎকার, আর দেখতেই তো পাচ্ছ আমি এখানে অসুখ বাঁধিয়ে বসে আছি। হাত মুখ ধুয়ে সাজ পোশাক পরে প্রিন্স আন্দ্রু কূটনীতিকের বিলাসবহুল খাবার ঘরে গিয়ে তার জন্য তৈরি খানা খেতে বসল। বিলবিন আরাম করে আগুনের পাশে পা ছড়িয়ে বসল। যুদ্ধের অভিযানে যোগদানের পর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, আরাম এবং জীবনের সব রকম সুখ সম্ভোগ থেকে প্রিন্স আন্দ্রু সম্পূর্ণ বঞ্চিত ছিল। তার উপর দীর্ঘ পথশ্রমের ক্লান্তি। তাই শিশুকাল থেকে যে বিলাসবহুল পরিবেশে বাস করতে সে অভ্যস্ত, সেই পরিবেশে এসে এখন সে খুবই আরাম বোধ করল। তাছাড়া অস্ট্রীয়দের অভ্যর্থনার পরে যদিও এখন রুশ ভাষায় কথা বলছে না, তবু একজন রুশ ভদ্রলোকের সঙ্গে কথা বলতে পেরে তার বেশ ভালো লাগছে। কারণ তার ধারণা সেই সময় অস্ট্রিয়ার বিরুদ্ধে রুশদের মধ্যে যে তীব্র বিরূপ মনোভাব ছিল, সেটা এই রুশ লোকটির মধ্যে অবশ্যই থাকবে। বিলিবিনের বয়স ৩৫ বছর। সে অবিবাহিত এবং প্রিন্স আন্দ্রু একই সমাজের মানুষ। পিটার্সবুর্গে থাকতে পূর্বেই তাদের মধ্যে পরিচয় হয়েছিল এবং পরবর্তীকালে প্রিন্স আন্দ্রু যখন কুতুজবের সঙ্গে ভিয়েনায় ছিল, তখন সে পরিচয় ঘনিষ্ঠতর হয়েছিল। প্রিন্স আন্দ্রু যেমন প্রথম যৌবনেই সামরিক বিভাগে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবার স্বাক্ষর রেখেছিল, তেমনি বিলিবিনও রেখেছিল। এখনও সে বয়সে যুবক, কিন্তু এখন তার সে যুবক কূটনীতিক নয়, কারণ ১৬ বছর বয়সে কূটনৈতিক চাকরিতে ঢুকে সে প্যারি ও কোপেনহেগেনে ছিল এবং এখন ভিয়েনায় বেশ একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছে। পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের ভিয়েনাস্থ রাষ্ট্রদূত উভয় তাকে চেনে এবং প্রশংসা করে। যেসব কূটনীতিকদের প্রশংসা করা হয়
যেহেতু তারা কতকগুলি নেতিবাচক গুণের অধিকারী, কতকগুলি বিশেষ বিশেষ কাজ তারা করে না এবং ফরাসিতে কথা বলে, বিলবিন তাদের একজন নয়। সে তাদেরই একজন যারা নিজেদের কাজ পছন্দ করে, যে কাজ করতে জানে এবং আলস্যপ্রিয়তা সত্ত্বেও কখনো কখনো লেখার টেবিলে বসে সারাটা রাত কাটিয়ে দিতে পারে। কাজ যেমনই হোক, সে কাজ শুধু সুষ্ঠুভাবেই করে থাকে। কিসের জন্য নয়, কেমন করে, এই প্রশ্নটা তার কাছে আসল। কূটনৈতিক আলোচনার বিষয়বস্তু নিয়ে সে যে মাথা ঘামায় না, যে কোনো বিষয় নিয়ে সুকৌশলে, তীক্ষ্ণতার সঙ্গে ও সুচারুরূপে ইশতেহার, স্মারকলিপি অথবা প্রতিবেদন তৈরি করাতে তার আনন্দ। শুধু লেখার জন্য যে বিলিবিনকে মর্যাদা দেওয়া হয় তাই নয়, উঁচু মহলের লোকদের সঙ্গে ব্যবহার ও আলোচনা কুশলতার জন্য তাকে যথেষ্ট স্বীকৃতি দেওয়া হয়। বিলিবিন যেমন কাজ ভালোবাসে, তেমনি আলাপ ও আলোচনাও ভালোবাসে। শুধু সে কাজটি সুষ্ঠু ও বুদ্ধিদীপ্ত হওয়া চাই। সমাজে সে সর্বদাই অপেক্ষা করে থাকে একটা উল্লেখযোগ্য কিছু বলার সুযোগের জন্য, আর একমাত্র সেটা সম্ভব হলে তবেই সে কোনো আলোচনা যোগ দেয়। তার কথাবার্তার মধ্যে সবসময় সকলের পক্ষে বোধগম্য কিছু বুদ্ধিদীপ্ত মৌলিক পরিচ্ছন্ন বাক্য ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যেন ইচ্ছা করেই এসব বাকভঙ্গিতে সে মনের গভীর ল্যাবরেটরিতে তৈরি রাখে, যাতে সমাজের প্রতি সাধারণ মানুষরাও সেগুলিকে এক বৈঠকখানা থেকে আরেক বৈঠকখানায় বয়ে নিয়ে যেতে পারে। বস্তুত বিলিবিনের এইসব রসিক ভাষণের ভিয়েনায় বৈঠকখানায় ঘরে ঘরে ফেরি করা হয় এবং নানান গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায়ই যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকে। তার শুকনো বিবর্ণ মুখটা সবসময় গভীর ভাঁজে ঢেকে থাকে, অথচ সে মুখে সর্বদাই দেখায় ধোয়া মোছা, পরিষ্কার, ঠিক যেন রুশ স্নানের পরে আঙুলগুলোর ডগা মতো। মুখের ভাঁজগুলি এমনভাবে নড়ে চড়ে যে তাতেই তার মনের ভাবগুলি প্রকাশ হয়ে পড়ে। এই হয়তো তার কপালে অনেকগুলো ভাঁজ পড়ল আর ভুরু দুটো ঠেলে উঠল, আবার হয়তো ভুরু দুটো নেমে এলো নিচে আর গালে পড়ল অনেকগুলো গভীর ভাঁজ। ছোট দৃঢ়বন্ধ ছোট চোখ দুটো সর্বদাই মিটমিট করে সোজা সামনে তাকায়। আচ্ছা, এবার তাহলে তোমাদের যুদ্ধ জয়ের কথা বলো, সে বলল, একবারও নিজের নাম উল্লেখ না করে, অন্তত বিনয়ের সঙ্গে ভলকনস্কি যুদ্ধমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা ও তার অভ্যর্থনার একটা বিবরণ দিল। উপসংহারে বলল, স্কিটল খেলায় লোকে যেভাবে একটা কুকুরকে গ্রহণ করে, সেইভাবে তিনি আমাকে ও আমার সংবাদটিকে গ্রহণ করেছেন। বিলিবিন হাসল, তার মুখের ভাঁজগুলি মিলিয়ে গেল। একটু দূরে থেকে নখগুলির দিকে তাকিয়ে এবং চোখের উপরকার চামড়াটা কুঁচকে সে বলল, কিন্তু প্রিয় বন্ধু, গোঁড়া রুশ বাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা থাকায় সত্ত্বেও একথা বলতে আমি বাধ্য যে তোমাদের এই জয়ের আসলে জয়যুক্ত নয়। সে ফরাসিতেই কথা বলে চলল, শুধু যে কথাগুলির উপর সে একটু ব্যঙ্গাত্মক জোর দিতে চায় সেগুলি রুশ ভাষায় উচ্চারণ করল। ভেবে দেখো, আমাদের সমস্ত শক্তি নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়লে ভাগ্যহীন মর্তিয়ের ও তার এক ডিভিশন সৈন্যের উপর, আর তা সত্ত্বেও মর্তিয়ের তোমাদের আঙুলের ফাঁক দিয়ে গলে গেল। তাহলে জয়টা হলো কোথায়? প্রিন্স আন্দ্রু বলল। কিন্তু ঘোরতরভাবে ভাবলে আমরা এটা তো গর্ব না করে বলতে পারি যে উলমের চাইতে ভালো কাজ আমরা করেছি। অন্তত একজন মার্শালকে তোমরা বন্দি করনি কেন? কারণ সবকিছুই আশানুরূপভাবে অথবা কুচকাওয়াজের মতো সহজ সরলভাবে ঘটে না। তোমাকে তো বলেছি, আমরা আশা করেছিলাম সকাল 7টার মধ্যেই তাদের পিছনের দিকটায় হাজির হতে পারবো, কিন্তু বিকেল 5টার মধ্যেও সেখানে পৌঁছতে পারিনি। বিবিলিন মৃদু হেসে মন্তব্য করল, সকাল 7টায় কেন পৌঁছালে না? সকাল 7টায় তো তোমাদের পৌঁছানো উচিত ছিল। সেই একই সুরে প্রিন্স আন্দ্রু পাল্টা আঘাত করল, তোমরাই বা কূটনীতিকের পদ্ধতিতে বোনাপার্তকে বোঝাতে পারোনি কেন যে তার পক্ষে জনুয়া ছেড়ে যাওয়াই ভালো ছিল? বিলিবিন বাধা দিয়ে বলল, আমি জানি তুমি ভাবছ যে আগুনের পাশে সোফায় বসে মার্শালকে ধরা খুবই সহজ। সে কথা ঠিক, কিন্তু তবু তোমরা তাকে বন্দি করলে না কেন?
কাজেই যুদ্ধ শুধু যুদ্ধমন্ত্রী নন, মহামহিম সম্রাট ও রাজা ফ্রান্সিস তোমাদের জয়লাভে যথেষ্ট পুলকিত না হন তো আমি অন্তত অবাক হব না। এমনকি আমি যে রুশ দূতাবাসের একজন নগণ্য সচিব, আমার মনেও বাসনা জাগে না যে আনন্দের প্রকাশ হিসেবে আমার ফ্রেঞ্চকে একটা রৌপ্য মুদ্রা দেই, অথবা তাকে একদিন ছুটি দেই। সে সরাসরি প্রিন্স আন্দ্রুর দিকে তাকালো। হঠাৎ তার কপালের ভাঁজগুলি মিলিয়ে গেল। ভলকনস্কি বলল, প্রিয় বন্ধু, এবার কিন্তু আমার পালা। তোমাকেও জিজ্ঞেস করব কেন? স্বীকার করছি আমি ঠিক বুঝি না। হয়তো এখানে এমন কিছু কূটনৈতিক সূক্ষ্ম প্রশ্ন আছে যা আমার ক্ষীণ বুদ্ধির অতীত, কিন্তু আমি সেটা বুঝতে পারি না। ম্যাক একটা গোটা বাহিনী নষ্ট করেছেন। আর্চডিউক ফার্ডিনান্ড ও আর্চডিউক কার্লের মধ্যে জীবনের কোনো লক্ষণই নেই। তারা ভুলের পর ভুল করেছেন। কুতুজোভি শেষ পর্যন্ত একটা সত্যিকারের জয়লাভ করেছেন। ফরাসিদের অপরাজেয়তার জাদুকে ধ্বংস করেছেন। অথচ যুদ্ধমন্ত্রী তার বিবরণটুকু শুনতেও আগ্রহী নন। ঠিক তাই প্রিয় বন্ধু, বুঝতেই পারছ, জারের পক্ষে, রাশিয়ার পক্ষে, গোড়া গ্রিক ধর্মের পক্ষে এটা একটা জয় গৌরব। এই পর্যন্ত খুব ভালো, কিন্তু এই সব জয়ে আমি বলতে চাই, অস্ট্রীয় রাজদরবারে কি যায় আসে? আর্চডিউক কার্ল বা ফার্ডিনান্ডের জয়ের একটা ভালো খবর আমাদের এনে দাও। এমনকি সে জয় যদি বোনাপার্তের একটা ফায়ার ব্রিগেডের বিরুদ্ধেও হয়, সেও ভালো। তাহলে সেটা হবে বাহিনী, আর আমরা কামান থেকে গোলা ছুড়ব। কিন্তু এসব তো করা হয় আমাদের বিরক্তি করার উদ্দেশ্য নিয়েই। আর্চডিউক কার্ল কিছুই করেন না। আর্চডিউক ফার্ডিনান্ড যে কাজ করেছেন তাতে তার নিজেরই লজ্জা। তোমরা ভিয়েনা ছেড়ে গেলে, তারা রক্ষার ব্যবস্থা তুলে নিলে, তাই বলতে চাইলে। ঈশ্বর আমাদের সহায়, কিন্তু ঈশ্বর তোমাদের ও তোমাদের রাজনীতিকে রক্ষা করুন। সমীয়ই একমাত্র সেনাপতি। আমরা যাকে ভালোবাসতাম তাকে তোমরা বুলেটের মুখে ঠেলে দিলে, আর তারপর এলে জয়লাভ উপলক্ষে আমাদের অভিনন্দন জানাতে। স্বীকার করো যে তোমাদের এই খবরের চাইতে বিরক্তিকর আর কিছুই ভাবা যায় না। মনে হয় যেন ইচ্ছা করে এটা করা হয়েছে। তাছাড়া তোমরা একটা সত্যিকারের জয়লাভ করেছ। এমনকি আর্চডিউক কার্লও যদি জয়লাভ করে থাকে, সাধারণ ঘটনা প্রবাহের উপর তার কি প্রভাব হবে? ফরাসি বাহিনী যখন ভিয়েনা দখল করে নিয়েছে, তখন এই সব কিছুই তো বড় বেশি বিলম্বে ঘটেছে। কি দখল করেছে? ভিয়েনা দখল করেছে। শুধু দখল করেনি, বোনাপার্ত সম্ভ্রমে এসেছে, আর আমাদের প্রিয় কাউন্ট ভুবনা তার কাছে যাচ্ছেন হুকুম শুনতে। পথের ক্লান্তি, তার অভ্যর্থনা ও বিশেষ করে আহাদারিতে পরে ভলকনস্কির মনে হলো এসব কথা পুরো অর্থ তার মাথায় ঢুকছে না। বিলবিনি বলতে লাগলো, কাউন্ট লিচটেনফেল্স আজ সকালেই এখানে এসেছিলেন। তিনি আমাকে একটা চিঠি দেখালেন, তাতে ভিয়েনাতে ফরাসির কুচকাওয়াজ পূর্ণ বিবরণ লেখা আছে। বুঝতেই পারছো, তোমাদের জয়লাভ এখানে আনন্দ উৎসব করার কোনো কারণ নেই। আর তোমাকেও ত্রাণকর্তা বলে অভ্যর্থনা জানালো চলে না। প্রিন্স আন্দ্রু এতক্ষণে একটু বুঝতে পারছে যে অস্ট্রিয়ার রাজধানী পতনের মতো এত বড় ঘটনার পরে ক্রেমসের যুদ্ধের সংবাদের গুরুত্ব সত্যিই খুব সামান্য। সে বলল, সত্যি বলছি, তাতে আমাদের কিছু যায় আসে না, মোটেই না। কিন্তু ভিয়েনা দখল হলো কেমন করে? সেই সেতু, তার বিখ্যাত সেতু মুখ ও প্রিন্স ওয়ার্সবার্গের কি হলো তাহলে? আমরা শুনেছিলাম প্রিন্স ওয়ার্সবার্গ ভিয়েনা রক্ষা করেছিলেন। প্রিন্স ওয়ার্সবার্গ তো এদিকে নদীর মাঝে আমাদের দিকে রয়েছেন। তিনি তো আমাদের রক্ষা করেছেন। যদিও সে কাজটা তিনি খুব খারাপভাবেই করেছেন, তবুও তিনি আমাদের রক্ষা করেছেন। কিন্তু ভিয়েনা তো নদীর ওপারে। না, সেতুটা এখন বেদখল হয়নি, আর আশা করছি হবেও না, কারণ ওখানে মাইন পাতা আছে, আর ওটাকে উড়িয়ে দেওয়ার হুকুমও হয়েছে। নইলে অনেক আগেই আমাদের চলে যেতে হতো।
বোহেমিয়ার পাহাড়ে আর সসৈন্যে তোমাদের সময় কাটাতে হতো দুই অগ্নিকুণ্ডের মাঝখানে। কিন্তু তবু তার অর্থ এই নয় যে শেষ হয়ে গেছে। প্রিন্স আন্দ্রু বলল, দেখো, আমি তো মনে করি শেষ হয়েই গেছে। এখানকার বড় বড় মাথারাও তাই এই মনে করেন, যদিও সে কথা বলতে সাহস করেন না। যুদ্ধের গোড়াতেই আমি যা বলেছিলাম তাই হবে। যুদ্ধের মীমাংসা দুরেনস্তিনে তোমাদের কাটাকাটিতেও হবে না, বা গোলাবারুদেও হবে না। যারা যুদ্ধ বাঁধিয়েছে তারা এই মীমাংসা করবে। কথা বলতে বলতে বিলিবিনের কপালের ভাঁজগুলো মিলিয়ে গেল। একটু থেমে সে আবার বলল, একমাত্র প্রশ্ন হচ্ছে, সম্রাট আলেকজান্ডার ও প্রাশিয়ার রাজার মধ্যে বার্লিনে যে মোলাকাত হবে তার ফলটা কি দাঁড়াবে? প্রাশিয়া যদি মিত্রপক্ষকে যোগ দেয় তাহলে অস্ট্রিয়াও যোগ দিতে বাধ্য হবে এবং যুদ্ধ বাঁধবে। তা না হলে নতুন ক্যাম্প ও ফার্মীয় প্রাথমিক সূত্রগুলি কোথায় রচিত হবে সেটা ঠিক করাই হবে আসল প্রশ্ন। প্রিন্স আন্দ্রু সহসা মুষ্টিবদ্ধ হাতে টেবিলের উপর আঘাত করে চেঁচিয়ে উঠল, কি অসাধারণ প্রতিভা! আর লোকটির কি ভাগ্য! একটি মজার কথা কিছু বলতে যাচ্ছে, এমনি ভাব দেখিয়ে কপালে ভাঁজ ফেলে বিলবিন জিজ্ঞাসা করল, বোনাপার্ত? বোনাপার্ত নামের ইউ অক্ষরটা উপর জোর দিয়ে সে নামটা দুইবার উচ্চারণ করল। আমি অবশ্য মনে করি শত্রু নিয়ে সেই যখন অস্ট্রিয়ার জন্য নিয়মকানুন বাতলে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা তার নামের ইউটা বাদ দিয়ে দেব। আমি তো একটা নতুন শব্দ প্রবর্তন করে তাকে বোনাপার্ত বলেই ডাকব। প্রিন্স আন্দ্রু বলল, ঠাট্টা রাখো। তুমি কি সত্যি মনে করো যুদ্ধ শেষ হয়ে গেছে? আমি তো তাই মনে করি। অস্ট্রিয়াকে বোকা বানানো হয়েছে, আর সে তাতে অভ্যস্ত নয়। সেই প্রতিশোধ নেবেই। প্রথমত তাকে বোকা বানানো হয়েছে কারণ তার দেশ প্রদেশগুলি তছনছ করা হয়েছে। তারা বলেছে যে পবিত্র রুশ বাহিনী ভয়ঙ্করভাবে লুটতরাজ করছে, তার সেনাদলকে ধ্বংস করা হয়েছে, তার রাজধানী বেদখল হয়েছে, আর এসবই হয়েছে হিজ সর্ডিনীয় ম্যাজেস্টির দুটি সুন্দর চোখের জন্য। আর তাই কথাটা শুধু আমাদের জন্যই বলছি। আমি মনে মনে অনুভব করছি যে আমাদেরও ঠকানোর আয়োজন চলছে। আমার মন বলছে ফ্রান্সের সঙ্গে আলোচনা সন্ধির পরিকল্পনা ও আলাদাভাবে একটা গোপন চুক্তির চেষ্টা হচ্ছে। প্রিন্স আন্দ্রু চেঁচিয়ে বলল, অসম্ভব! এত নীচ তারা হতে পারে না। যদি বেঁচে থাকি তো সবই দেখতে পা। বিলবিন জবাব দিল। তার মুখ আবার শান্ত হয়ে গেল। বোঝা গেল আলোচনা শেষ হলো। প্রিন্স আন্দ্রু তার জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে একটা পরিষ্কার শার্ট পরে গরম সুগন্ধি বালিশের মাথায় রেখে পালকের বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে তার মনে হলো যে যুদ্ধের সংবাদ নিয়ে সে এসেছে সেটা অনেক অনেক দূরে একটা ব্যাপার। প্রাশিয়ার সঙ্গে মিত্রতা, অস্ট্রিয়ার বিশ্বাসঘাতকতা, বোনাপার্তের নতুন জয়লাভ, আগামীকালের রাজদরবার ও কুচকাওয়াজ, সম্রাট ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ, এইসব চিন্তার মধ্যে সে ডুবে গেল। সে চোখ বুঝল, সঙ্গে সঙ্গে কামান বন্দুকের গর্জন ও চাকার ঘড় ঘড় শব্দ তার কানে বাজতে লাগলো। একদল বন্দুকধারী সৈন্য সরু রেখায় পাহাড় বেয়ে নেমে আসছে। ফরাসিরা গোলাগুলি চালাচ্ছে, আর চারদিকে বুলেটের শীষের ভিতর দিয়ে সমিডের পাশে পাশে ঘোড়ায় চড়ে যেতে যেতে তার হৃৎপিণ্ডটা দপদপ করছে। বেঁচে থাকার আনন্দ যেন 10 গুণ হয়ে তার মনকে ভরে দিল। শৈশবের পরে এরকম অভিজ্ঞতা তার আর কখনো হয়নি। সে জেগে উঠল। হ্যাঁ, এসবই ঘটেছে। শিশির মতো খুশির হাসি হেসে সে নিজেকেই বলল। তারপর যৌবন সুলভ গভীর তন্দ্রায় ঢলে পড়ল। অধ্যায় 11 এখানেই শেষ।